to invite Professor Dr. Varun Kumar Das to please come forward and deliver his address. Thank you, sir. মঞ্চে উপবিষ্ট তাকে পাশাপাশি যেসব প্রিয় ছাত্রছাত্রীরা আছে তাদের অভিভাবক অভিভাবিকাদের আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে তাদেরকে দু একটা কথা আমি বলতে চাই। কারণ প্রথমে বলি, অনুভব আমার প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তিনটি ইম্পর্টেন্ট টার্মিনোলজি ও ইউজ করেছে। আমাদের প্রথমেই দিচ্ছি যে গো বিয়ন্ড টেক্সট বুকস, সেকেন্ড দেখতে পাচ্ছি কনসিস্টেন্ট এফোর্ট, অ্যান্ড থার্ড হচ্ছে সাকসেস। এই তিনটে টার্মে বা তিনটে টার্ম খুব মিনিংফুল, যেটা আমার জীবনের ক্ষেত্রে তিনটে টার্মে অ্যাপ্লিকেবল, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, যেটা শুধু ছাত্রছাত্রীদের নয়, অভিভাবক অভিভাবিকা সবার কাছেই এটা গুরুত্বপূর্ণ। ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 10 পাস করার পর তারপর 11-12 কি নিয়ে পড়াশোনা করব সেটা আমার কাছে ঠিক ছিল না। কোনোদিনই যে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট বা র্যাঙ্ক কোনোদিনই করি আমি কোনোদিন মুখস্থ করতে পারতাম না। মাধ্যমিকে মৌখিক পরীক্ষাতে জুতা আবিষ্কার বলে একটা কবিতা ছিল, যেটা বলেছিল ওরালে ধরেছিল। আমি কি বলেছিলাম সেটা আমিই জানি, স্যার কতটা শুনেছিলেন সেটা স্যার জানে। তো 20-তে পরীক্ষা হয়েছিল, দেখলাম পরীক্ষার শেষে 18 পেয়েছি। স্যারও বুঝেছিলেন আর আমিও বুঝেছিলাম। যাই হোক, মুখস্থ বিদ্যা কি জিনিস সেটা আমি কোনোদিনই জানতে পারি। যা কিছু করেছি জিনিসটাকে বুঝেছি এবং সেটাকে কিভাবে লিখতে হবে সেটা নিজের মতো করে লিখেছি। আজও আমি সত্যি কথা বলতে কোনো কিছু মুখস্থ করতে পারি। এই কমার্স সাবজেক্টটা কি সেটা আমি নিজেও বুঝিনি কোনোদিনও। যখন ক্লাস 10 পাস করলাম, আমার বাবা মা কেউই খুব যে পড়াশুনো করেছেন তা নয়। আমার মা ক্লাস 4 পর্যন্ত পড়াশুনো করেছিলেন, বাবা হয়তো ক্লাস 10 পর্যন্ত করেছিলেন। সুতরাং কেউই বোঝেনি যে আমি কি নিয়ে পড়াশুনো করব। পাড়া ঠিক আমার বাড়ির উল্টো দিকে আরেকটি বাড়িতে কিছু উচ্চ শিক্ষিত ভদ্রলোক থাকতেন, যাকে আমি জেঠু কাকু বলতাম। তাদের কাছে গিয়েছিলাম যে কি নিয়ে পড়াশুনো করবো। তারা একটাই বললো, তোর কি ইচ্ছা? আমি বললাম আমার ছোট থেকে ইচ্ছা হয়েছে যে আমি ডাক্তারি করব, কিন্তু আমার আর্থিক অবস্থা যা ছিল তাতে কখনো সম্ভব না। কারণ আমার বাবা ফুটপাতে ভেজিটেবলসের ব্যবসা করত, যেটা চলতো না দুরকমের, সেটা সম্ভব ছিল সেটা না। তাহলে বলো তাহলে আর্টস নিয়ে পড়বি? আমি মুখস্থ করতে পারি, তাহলে আর্টসটা পড়বো কি করে? হয়ে গেল, তাহলে কি পড়ে আছে? কমার্স। জিনিসটা কি সেটাই জানি, কিন্তু নিয়ে কারণ সবাই বলল, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না জাজ করার যে কমার্স সাবজেক্টটা কি করতে হয়। যাই হোক, নিয়ে নিলাম কমার্স সাবজেক্ট। যখন পড়তে শুরু করলাম, এই ডেবিট ক্রেডিট এই কথাটা কি, যেটা এক্ষুনি কল্লোল স্যার বললেন, কিছুই বুঝলাম না। যিনি বোঝাতে চেষ্টা করলেন সেটাও কিছু বুঝলাম না। বাধ্য হয়ে একটি কোচিং সেন্টারে ভর্তি হলাম, যেখানে 200 টাকায় 4টে সাবজেক্ট পড়িয়ে। বাবার ক্ষমতা ছিল না, ঢুকে গেলাম। তাও কি করা যাবে, ঢুকে পড়লাম। ডেবিট ক্রেডিট বোঝালো, উনি বোঝালেন একটা বাঁদিকে বসে একটা ডান দিকে বসে। আমিও বুঝলাম সেটা। তারপর ভাবলাম এটা ইতিহাসের মতো হয়তো মুখস্থ করে পরীক্ষা দিতে হয়। এরপর যখন টেস্ট পেপার সলভ করতে বসলাম, দেখি কিছুই পাই না। অনেক কষ্ট করে ভগবানের ইচ্ছায় কোনোভাবে ফার্স্ট ডিভিশনটা পেয়ে গেলাম সে সময়। 1996 সালে এই ফার্স্ট ডিভিশন পাওয়াটাও একটু স্বপ্ন ছিল, কিন্তু পেয়ে গেছিলাম ভগবানের আশীর্বাদে, হয়তো কিছু না জেনে। কমার্স কি তাই ভালো করে বুঝতে পারলাম না। যাই হোক, জয়পুরিয়া কলেজে সুযোগ পেলাম। 11-12 জয়পুরিয়া কলেজে পড়তে হয়, বিকমও জয়পুরিয়া কলেজে, দুটোই জয়পুরিয়া কলেজে সুযোগ পেলাম। গ্র্যাজুয়েশন করলাম। গ্র্যাজুয়েশন করতে গিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেরকমই একজন কোচিং সেন্টারে নিয়ে গেল বা গেলাম আমি, যে সেন্টারে টাকা দেওয়ারও আমার ক্ষমতা ছিল না। আমার এক খুব প্রিয় দিদি ওই কলেজেই পড়াতে, সুরভি নন্দী, তিনি আমাকে টাকা দিয়ে ওই কোচিংয়ের ব্যবস্থা করে দিল, সেখানেও পড়লাম। তিনি দেখতাম নোটস দিয়ে পড়িয়ে দিতেন, নোটস দিয়ে অঙ্ক করাচ্ছে, করলাম। ওই তখনও ভাবতাম মুখস্থ করে পড়তে হতো। পার্ট 1-এর রেজাল্ট খুব একটা আহামরি হলো না। তারপর দিদিকে বললাম, দিদি তখন ব্যবস্থা করলো আরেকজন শান্তনু ভট্টাচার্য, যিনি নাগের বাজারে পড়া। সেই স্যারের কাছে গিয়ে প্রথম শিখলাম কমার্স জিনিসটা কি। জিনিসটা মুখস্থ নয়,
জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তিনি শিখিয়েছিলেন। যিনি ISWBM এ সেই সময় ইন্টারনাল অডিটরও ছিলেন, যে প্র্যাকটিক্যালি বোঝালো সেই জিনিসটা কি কি কমার্স অ্যাকচুয়াল ডেবিট কি ক্রেডিট কি, তাও কোথাও কখন শিখলাম, থার্ড ইয়ারে শিখি। তখন কমার্সের প্রতি ভালোবাসা। সুতরাং ভালোবাসাটাও জন্মায় কিন্তু বোঝার মাধ্যমে। তোমাকে বুঝতে হবে, যদি জিনিসটা নাই বুঝি তাহলে তার প্রতি ভালোবাসা আসবে কি করে। এবং কমার্স এমন একটা সাবজেক্ট যেটাকে ভালোবাসতে হবে। আজকে অনেক অভিভাবকদের আমরা দেখি সায়েন্স নিয়ে পড়ে, সে যদি ভালোই না বাসে তাহলে সেটা করবে কি। আমার ক্ষেত্রে সেটা ছিল না, কারণ বাবা মাও জানতো না কি নিয়ে পড়ে, সেজন্য আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তুই যেটা বুঝবি সেটা কর। এবং সেটা করতে গিয়ে তার প্রতি ভালোবাসা এলো, এবং সত্যি আমি পার্ট 3-তে গিয়ে অসাধারণ রেজাল্ট, যেহেতু বুঝলাম। তারপর মাস্টার ডিগ্রি এবং তারপর যা যা করতে। সুতরাং এই যে পার্ট 3 বা সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশুনো করলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজাল্টটা তো ভালো করতে হবে, কিন্তু সেটা করতে গিয়েও বইয়ের দরকার, সেই বইটাও আমি পাই। পাশের বাড়ির বন্ধু, তার সাথে আমার একটা চুক্তি হয় যে আমি পড়বো, বুঝবো, তাকে বোঝাবো। সেই চুক্তিতে সে আমাকে বই দেয় এবং সেই টেক্সট বইটাকে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করি, তারপর তাকে বোঝাতে গিয়ে আমি বুঝতে পারি। সুতরাং এই যে পড়ানোটা, সত্যি পড়াতে গেলে অনেক বেশি পড়তে হয়, অনেক বেশি শিখতে হয়, অনেক বেশি জানতে হয়, যেটা প্রথম তখন শিখি। এবং 1999 সালে থেকে আমি থার্ড ইয়ার পড়ছি, এবং সেই সময় প্রথম আমি আমার পড়ানো শুরু করি। দীর্ঘ 24 বছর হয়ে গেল আমি পড়ানোর সাথে যুক্ত। তারপর মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করি, এবং সঙ্গে সঙ্গে সে সময় একটা কনসেপ্ট ছিল যে বিভিন্ন কলেজে পার্ট টাইম হিসাবে জয়েন করা যায়। পার্ট টাইম হিসাবে জয়েন করলাম শিরিশচন্দ্র কলেজ এবং জয়পুরিয়া কলেজ, দুটো একসাথে। জয়পুরিয়ার মতো কলেজে পড়াতে গেলে নিজেকে আগে তৈরি হতে হয়, তারপর পড়াতে যেতে হয়, কারণ সেখানে সবচাইতে ভালো নম্বর পাওয়া স্টুডেন্ট আসে। তাদেরকে পড়াতে গেলে নিজেকে জানতে হবে, নাহলে তাদেরকে পড়ানো যায় না, কারণ তাদের অনেক প্রশ্ন থাকে। সেই পড়াতে গিয়ে যেটুকু নিজে জানি সেটুকু তাদেরকে দিতে পেরেছি, আর যেটা জানি না তাদের থেকে শিখেছি। সুতরাং শিক্ষক হয়েছি মানে এই নয় যে আমার পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শিক্ষা, এখনো পর্যন্ত আমি শিখি, এবং ছাত্রদের কাছ থেকে হয়তো ভালো শিখি, বেশি শিখি, কারণ তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে এমন কিছু প্রশ্ন থাকতে হয় যেটাকে পড়াশোনা করে পরের দিন উত্তর দিতে হয়। সুতরাং শিক্ষক হওয়াটা কিন্তু খুব সহজ নয়। অনেকে ভাবে পাশ করে গেলাম, রোজগার করতে হবে, হাত খরচ তুলতে হবে, অথবা সংসার চালাতে হবে, যেটা আমার ক্ষেত্রে ছিল সংসার চালাতে হবে, তার জন্য বসে যায়। কিন্তু এটা বসে গিয়ে স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করা, এটা কিন্তু সম্ভব, উচিত নয়। নিজে শিখে তবে তো তাকে শিক্ষিত করব, আর সেটা করতে গেলে নিজেকে পড়াশোনা করতে হবে। আজকাল বহু জায়গায় বহু স্টুডেন্টকে দেখতে পাই জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই বসে যায়, কিন্তু সঠিকভাবে সে কি শিক্ষিত হচ্ছে স্টুডেন্টটা, এটা বড় প্রশ্ন, যেটা আমরা কলেজে গিয়ে বুঝতে পারি। আজকে কলেজে পড়াতে গিয়ে দেখতে পাই, সত্যি বলছি, বর্তমান অবস্থায় আমি তো 2002 সালে জয়পুরিয়া কলেজে জয়েন করি, 2 থেকে আজকে 2025 সাল হয়ে গেল। স্টুডেন্টস কোয়ালিটি দিনে দিনে ডিটোরিয়েট করছে, তার কারণ অনেকগুলো, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এটা, যারা 11-12 সেভাবে তৈরি হতে পারছে না, যারা তাদেরকে বেসটা তৈরি করছে, সেই নরম মাটিটাকে একটা আকার দিচ্ছে, সেই আকারেই গন্ডগোল হচ্ছে। পড়াতে গিয়ে বুঝতে পারছি তাদের বেস ক্লিয়ার নয়। স্বাভাবিকভাবে আমরা সত্যি বলছি কলেজে সেই সব স্টুডেন্টকে পাই যারা তৈরি হয়ে আসে, তাদের বেস তৈরি হয়ে আসে। বেসটা তৈরি করে দেয় স্কুল এবং যেসব কোচিং সেন্টারে তারা হচ্ছে সেই সব টিচাররা। আমরা কাঠামো এবং কাঠামোর পর খড় লাগানো অবস্থায় আমরা পাই, তারপর মাটির প্রলেপটা আমরা করি। কিন্তু প্রলেপটা করতে গেলে আগে কাঠামোটাকে ঠিক হতে হবে, সেই কাঠামোটা কিন্তু ঠিক হচ্ছে না বর্তমান অবস্থায়। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে। শুধু টিচারদের নয়, একই সাথে আমি বলবো শিক্ষা যে কাঠামো, যে সিলেবাস তৈরি হচ্ছে সেটাও ঠিক নয়, যেটা নিয়ে আমি হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যানের সাথে পর্যন্ত নিয়ে আলোচনা করেছি, যে আপনাদের সিলেবাসটাকে ঠিক করুন, এমনভাবে তৈরি করুন যেটা গ্র্যাজুয়েশনের সাথে রিলেটেড, সেটাকে খেয়াল রেখে সিলেবাস তৈরি করুন, যেটা এখনো পর্যন্ত সেভাবে তৈরি হচ্ছে না। স্বাভাবিকভাবেই যখন আমরা হাতে পাচ্ছি তাদেরকে, দেখতে পাচ্ছি আবার তাদেরকে নতুন করে আমাদের তৈরি করতে হচ্ছে।
যাই হোক, এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ, আজকে নিজে রেগুলার শিখছি। এই যে একটা কথা বলেছি না, বিয়ন্ড বুকস, টেক্সট বুকস, এটা ঠিক। শুধু পাঠ্য বই পড়ে কিন্তু জ্ঞান অর্জন করা যায় না। তোমাকে পাশাপাশি যা বাস্তবে ঘটছে সেটাও তোমাকে জানতে হবে। রেগুলার বাবা বলে কাগজটা পড়, নিউজ পেপার। 90% স্টুডেন্ট হয়তো কাগজ রেগুলার পড়েই না, 10% পড়ে। সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের কমার্সের কাজে লাগে এমন কিছু পেপারও আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইকোনমিক টাইম, যেটা আমরা কজন পড়ি খুব সন্দেহে আছে। সেখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। সুতরাং টেক্সট বুকের বাইরে পড়াশোনা করে, এবং একটু আগে এখান থেকেই বলেছিল কেউ যে থেকে শেখা, এই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আজকে কোনো কিছুতে ফেলিওর হলে তবে সেটা কিন্তু আরো বেটারমেন্ট করবার চেষ্টায় না থাকে। সেজন্য আমি বলবো টেক্সট বুকের বাইরে গিয়ে পড়াশোনা করাটা সাইমালটেনিয়াসলি রিকোয়ার্ড। টেক্সট বই যেমন পড়ছি, পাশাপাশি বাইরেও পড়ে, এবং সেই বাইরের জ্ঞানটুকু কিন্তু এই প্ল্যাটফর্ম যেটা আজকে তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে, তারা অনেকটাই কিন্তু তৈরি করে দেয়, এটুকু আমি চাই। যাই হোক, আলটিমেটলি কনসিস্টেন্ট অফার, এই যে তোমার বলে দিয়েছে যে কনসিস্টেন্ট এফর্ট, এটা দরকার। আজকে রেগুলার বেসিসে আমি পড়াশোনা করেছি, নিজেকে তৈরি করেছি। তবে যে ছেলেটি কিছু জানতাম না কমার্স সম্পর্কে, সে কিন্তু 2002 সাল থেকে কলেজে পড়াচ্ছে এবং 99 সাল থেকে কোচিং সেন্টারে পড়াচ্ছে। এই যে কোচিং সেন্টারে পড়াচ্ছে, সে পড়াতে গিয়ে তার সাহসটা এসছে তখনই যখন সে নিজেকে তৈরি করতে পেরেছে। রেগুলার বেসিসে পড়াশোনা করতে হয়েছে, পড়ে 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 তবে একটা জায়গায় দাঁড়িয়ে দুটো গুরুত্বপূর্ণ কলেজে পড়িয়েছি। আজকে যে কলেজে এসছি পড়াতে বা পড়াচ্ছি, সেখানেও রেগুলার পড়াতে হচ্ছে। যখন মাস্টার ডিগ্রি স্টুডেন্টদেরকে বিভিন্ন কলেজে পড়াতে যাচ্ছি, সেখানেও রেগুলার নিজেকে তৈরি করতে হচ্ছে। সো এই কনসিস্টেন্ট এফর্ট, এটা খুব দরকার। তবে নিজেকে কিন্তু দাঁড় করানো যায়, তবে শিক্ষা জগতের মতো জগতে আসা বা অন্যান্য জগতে যাওয়া যায়। আমি বলি কর্পোরেট সেক্টর এই একাডেমিকের থেকে অনেক বেটার। তার কারণ একটাই, একাডেমিক এমন একটা জায়গা, একবার কলেজে স্কুলে চাকরি পেয়ে গেলাম, তারপর টিচাররা ভাবলো এই তো সরকারি পেটাকে চলে আসছে, আর পড়াশোনা না করলেও চলবে। ম্যাক্সিমাম টিচার তাই। কিন্তু কর্পোরেট সেক্টর তা নয়। কর্পোরেট সেক্টরে রেগুলার বেসিসে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে প্রতিদিন তৈরি করা হয়, যেটা কিন্তু এই কর্পোরেট সেক্টর করে দেয়। বাট আমাদের একাডেমিক এরিয়াতে সেটা হয়। একাডেমি এমন একটা জায়গা যেখানে 365 দিনের মধ্যে 160 দিন প্লাস হয় 200 দিন ছুটি থাকে বিভিন্ন কারণে। তো দরকার তো নেই নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করার কোনো জায়গা নেই। আবার যদি এমন কলেজে পড়লো যেখানে স্টুডেন্টই থাকে না, আমার মতো কলেজে 6:30টার পর স্টুডেন্ট থাকে না, তাহলে তার পড়াশোনা করার দরকার নেই। কিন্তু ভালো কলেজে পড়াতে গেলে জয়পুরিয়ার মতো কলেজ, গোয়েঙ্কার মতো কলেজ, শ্রী শিষ্যাগারের মতো কলেজ, সেখানে পড়াশোনা করতে হয়। তো রেগুলার পড়াশোনা করা, এটা খুব দরকার। আর সাকসেস, সাকসেস বলতে আমার কাছে সেটাই, তোমাকে দেখে যে শিখবে। তুমি আজকে অনুভব আমাকে ডেকেছে, কারণ আমি যে কথাগুলো বলছি সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে এবং আমার কথাগুলোকে তারা অনুসরণ করছে। সাকসেস তখনই আসবে যখন তুমি দৃষ্টান্ত হয়ে থাকবে ছাত্রছাত্রীদের কাছে এবং মানুষের কাছে, সেটাই হলো সাকসেস। আজকে জীবনে অনেক বাধা পেরিয়ে তবে আজকে আমি বিকেডি স্যার হতে পেরেছি। আমাকে বরুণ কুমার দাস বলে কেউ চেনে না, বিকেডি স্যার বলেছে। তো সেটা হতে গিয়ে এই তিনটে টার্মিনোলজি আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। সুতরাং একটাই কথা বলবো যে চেষ্টা, আত্মবিশ্বাস খুব ইম্পর্টেন্ট। নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। আজকে এক্ষুনি রবি মহারাজ বলে গেলেন যে ওদের মধ্যে কনফিডেন্স ছিল, কারণ ওরা এমন একটা কাজ করছে যেটা আমাদের সমাজের ভ্যালুটাকে ডেভেলপ করছে। এই মূল্যায়ন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মূল্যবোধ জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা কিন্তু মহারাজজি বুঝেছিলেন ওদের মধ্যে, সেটা আছে, যেটা এখন সুতরাং আমি বলবো যখন তুমি পড়ছো, বাবা মা যেমন একজন তোমার প্রথম স্থানে, সম্মানের প্রথমে আছে, শিক্ষা গুরু বা গুরুমাও কিন্তু তারপরে বা সমান। ইকুয়ালিটাকে রেসপেক্ট করা উচিত, যেটা আমরা এখনো আমি করি। সেটা আমি বর্তমান প্রজন্মকে বলবো, এই ভ্যালু বা মূল্যবোধগুলোকে ভুলো না, এগিয়ে যাও। তোমাদের যে আজকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকে যেসব শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন তাদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করো, এবং তারা যা যা বলছেন তোমাদের ভবিষ্যতের জন্য বলছে। এবং আমি এটুকু বলতে পারি যে এই প্রতিষ্ঠান, আমি তো 2 দিন থেকে 3 দিন
দিন ওর সাথে আমার এই নিয়ে কথা হয়েছে, কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছি এদের যে প্রচেষ্টা সেটা সফল হবে, কারণ এদের প্রচেষ্টার মধ্যে সততা আছে, সেটা আমি বুঝতেছি। একটাই কথা অনুভবদের বলবো যে কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করেছো তোমার এবং তোমার কলিগ, ঠিক কথা, কর্মসংস্থান সবার দরকার। যেটা তুমি তৈরি করেছো এই প্ল্যাটফর্মটা বাকি কিছু জনের কর্মসংস্থানের সৃষ্টি। আজকে আমার নেতাজি নগর কলেজের আমি এনকমে ক্লাস নিতে যাই, সেখানেও এক ছাত্রের সাথে আমার দেখা হলো, আজকে এখানে ছিল একটু আগেই রয়েছে, তারও কর্মসংস্থানের জায়গায় এটা হয়েছে। আমি এসে কথা বলে বললাম, আমি ওকে একটাই কথা বললাম, দেখ এখানে স্ট্যাগনেট থাকবি না, নিজেকে আপডেট কর, পড়ানোর জগতে ঢুকেছিস আরো পড়াশোনা কর, তুই যত আপডেটেড থাকবি তত স্টুডেন্টদেরকে তুই কিন্তু শেখাতে পারবি। তুই আপডেটেড না হলে স্যার মাস্টার ডিগ্রি করে দিলাম আর কিছু দরকার নেই, এটা করিস না। এসেই ওকে আমি প্রথমেই কথা বলেছি, আমি অনুভবকেও এই কথা বলেছি, অনুভব আরো এগোতে হবে যদি একাডেমিক দিকে থাকতে হবে। সুতরাং আমি অভিভাবকদেরও বলবো আপনারাও সমানভাবে তাদের দিকে যেমন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত খেয়াল রেখেছেন এখনো সেভাবেই রাখবেন। কোচিং এ যেটা স্যার একটু আগে বললেন যে কোচিং এ লেট করে ঢোকা, অথবা এলাম না স্যারকে জানালাম না, স্যারের রেসপন্সিবিলিটি থাকে কিন্তু আপনার উপরে। আপনি জানালেন না মানে স্যার ভাববে তাকে পরের দিন আমাকে রিপিট করতে হবে, সেই রিপিট যদি করি তাহলে আমার সিলেবাস শেষ করতে দিই না, তাহলে স্যারেরও একটা কি করলো দায়বদ্ধতায় তুমি ফিরে দিলে একটা জায়গায়। এতে কি হলো, যে স্টুডেন্টগুলো এগিয়ে যেতে পারতো তোমার জন্য আবার পিছোতে হচ্ছে, সিলেবাস শেষ না হলে তুমি বলবে স্যার তো সিলেবাস শেষ করলেন না, বাজারে এটাই ঘটবে। সুতরাং যে ডিসিপ্লিন একটা সেন্টারে মেনটেন করা হয় সেটাকে তোমাকেও মেনটেন করতে হবে। দুজনকেই পাঞ্চুয়াল হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, শুধু টিচার নয়, টিচারের পাশাপাশি স্টুডেন্টসদের। আজকে নিউক্লিয়ার ফ্যামিলি প্রত্যেকে কিছু বললে রাগ করবো, খাবো না, খাবে না বন্ধ রেখে দিন, আমরা ওইভাবে মানুষ হয়েছি, তবে ঠিক তৈরি হচ্ছে না। সে অটোমেটিক্যালি তার নিজের ভুলটা আজকে বুঝবে না, দুদিন পর বুঝতে পারবে কি ভুল করেছে। জীবনে যখন দাঁড়াতে পারবে না, জীবনে যখন রিকগনিশন পাবে না, তখন বুঝবে বাবা মা কি বলেছে, তখন সেই সময়টা চলে যাবে। সুতরাং আমি হয়তো ছোট হয়ে এতগুলো কথা বললাম আপনাদেরকে, তাহলে একটাই কারণ আমার এই দীর্ঘ 23 বছরের পড়ানোর অভিজ্ঞতায় বলতে পারছি কি পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে, সেটা থেকে তাদেরকে কিভাবে বেটারমেন্ট করা যায়, আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা আপনাদেরও সমান গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু একটা সফল ছাত্রছাত্রী তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই প্ল্যাটফর্মে বলার জন্য, অনুভবকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।